হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কলোস অ্যাকাউন্টিং ইভ্যালুয়েশন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে এখন আমরা বিবিএ এবং এমবিএ সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের ক্লাস করছি। আজকে আমরা থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে সেকেন্ড ক্লাস করব। এই চ্যাপ্টারটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি, কারণ এই চ্যাপ্টারটা বিবিএ সিলেবাসের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সকল ডিপার্টমেন্টেরই বিভিন্ন কোর্স পেপারের সিলেবাসের আওতাভুক্ত। তাই এই চ্যাপ্টারটাকে এতটাই ইম্পর্টেন্স দিচ্ছি আমি। এবং এমবিএ সিলেবাসেও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারটা কিন্তু আছে। তার মানে কি বিবিএ ফার্স্ট ইয়ার থেকে এমবিএ পর্যন্ত 5 বছরের কোর্সের মধ্যেই কিন্তু এই চ্যাপ্টারটা কোনো না কোনো ইয়ারে কোনো না কোনো ডিপার্টমেন্টের কোর্স পেপারের সাথে রিলেটেড। তাই এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট বলছি, এবং পরীক্ষার জন্য অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে মিনিমাম 14 মার্কসের কোয়েশ্চেন হয়, ম্যাক্সিমাম 28 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু হয়। দ্যাট ইজ পার্ট বি এবং পার্ট সিতে কখনো একটা একটা করে দুটো কোয়েশ্চেন হয়, আবার অথবা দুটো দুটো করে 4টা কোয়েশ্চেনও কিন্তু হয়। এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের সংজ্ঞা এবং ক্যাপিটাল স্ট্রাকচারের বিভিন্ন অ্যাজাম্পশনস নিয়ে আলোচনা করেছি। তার সাথে দুটো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধানও করেছি। আজকের ক্লাসেও আমরা দুটো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান করব। যারা প্রিভিয়াস ক্লাসে মিস করেছেন সেই ক্লাসের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে একটা প্লে লিস্টও আমার এই চ্যানেলে তৈরি করা আছে। সেই প্লে লিস্টের লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও আপনারা সেই প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়াও আমার এই চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে কমপ্লিট লেকচারস রেডি করা আছে। সবগুলো চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করা আছে। সবগুলো প্লে লিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমার এই চ্যানেলে প্লে লিস্ট নামে একটা অপশন আছে, সেই অপশনে গেলেও আপনারা সকল প্লে লিস্টগুলো একসাথে পেয়ে যাবেন, এবং যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লে লিস্ট ফলো করলে সেই চ্যাপ্টারের সাথে রিলেটেড বেসিক ডিসকাশনস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানগুলো সবগুলো একসাথে পেয়ে যাবেন। প্লে লিস্টগুলোতে ভিডিওসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালভাবে সাজানো আছে। যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাসেস আপনাদের মিস না হয়। আমরা এই চ্যানেলে কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। চলুন এবার একবার চোখ বুলিয়ে নিই। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টারটা কোন ইয়ারের কোন ডিপার্টমেন্টের কোন কোর্স পেপারের সাথে রিলেটেড? বিবিএ ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ ফিনান্সে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন নামে এই চ্যাপ্টারটা আছে। বিবিএ সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যারা পড়ছেন তাদের যে প্রিন্সিপালস অফ ফিনান্স আছে সেখানে লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এই থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে রিলেটেড অঙ্কগুলো আছে। এছাড়া বিবিএ থার্ড ইয়ারে যারা আছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে এই চ্যাপ্টারটা আছে। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের দুটো কোর্স পেপারের সাথে এটা রিলেটেড। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে এই চ্যাপ্টারটা আছে, এবং ফিনান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল এই কোর্স পেপারেও কর্পোরেট ফিন্যান্সিং পলিসিস নামে এই চ্যাপ্টারটা আছে। মার্কেটিং ডিপার্টমেন্টে যারা পড়ছেন তাদেরও ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ক্যাপিটাল স্ট্রাকচার ডিটারমিনেশন নামে এই চ্যাপ্টারটা আছে। এছাড়াও বিবিএ ফোর্থ ইয়ারে যারা আছেন বিবিএ ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের অ্যাকাউন্টিং থিওরিতে ক্যাপিটাল স্ট্রাকচার নামে চ্যাপ্টারটা আছে, এবং ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টেও দ্য ফিন্যান্সিং ডিসিশনের মধ্যে এই চ্যাপ্টারটার বিভিন্ন অঙ্ক আছে। দ্য ফিন্যান্সিং ডিসিশন যদিও এই চ্যাপ্টারের সাথে রিলেটেড অঙ্ক ছাড়াও আরও বেশ অনেক অঙ্ক আছে, তবে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে রিলেটেড অঙ্কগুলো এই চ্যাপ্টারের ভিতরে অন্তর্ভুক্ত। এছাড়া ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছেন তাদের যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পেপারটা আছে তার মধ্যে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার নামে চ্যাপ্টারটা আছে, এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেও থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশনস নামে এই চ্যাপ্টারটা আছে। এছাড়াও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা এমবিএ করছেন আপনাদের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং নামে যে কোর্স পেপারটা আছে সেই কোর্স পেপারেও কিন্তু কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্সেস এই চ্যাপ্টারটার মধ্যে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে রিলেটেড অঙ্কগুলো আছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বিবিএ ফার্স্ট ইয়ার থেকে এমবিএ পর্যন্ত প্রতিটা ইয়ারেই বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্স পেপারের সাথে এই চ্যাপ্টারটা রিলেটেড। বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের কিন্তু ফার্স্ট ইয়ারের সিলেবাস, থার্ড ইয়ারের সিলেবাস, ফোর্থ ইয়ারের সিলেবাস এবং এমবিএ সিলেবাস অর্থাৎ 5 বছরের কোর্সের মধ্যে 4 বছরের মধ্যেই কিন্তু এই চ্যাপ্টারটার বিষয় নিয়ে আলোচনা আছে। তাহলে আপনারা যদি একবার এই বিষয়গুলো ভালো মতন আয়ত্ত করে নেন তাহলে কিন্তু আপনাদের 4 বছরই এটা হেল্পফুল হবে। এবার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারসে কি অ্যাপ্রোচেস অথবা কি মেথডস ফলো করা হয় তা নিয়ে আলোচনা করছি। আমরা এখানে যেটা দেখছি মেথডস অফ ইভ্যালুয়েটিং দ্য ভ্যালু অফ এ ফার্ম। একটা প্রতিষ্ঠানের মূল্যায়নের ক্ষেত্রে যেসব পদ্ধতি অবলম্বন করা হয়। যে কোনো প্রতিষ্ঠান যখন মূলধন সংগ্রহ করবে সেই মূলধনটা অবশ্যই সে ব্যবসায়িক কাজে সংগ্রহ করছে, এবং সেই মূলধনটা অবশ্যই ব্যবসায়িক কাজে বিনিয়োগ করবে। তবে প্রতিটা মূলধনের সোর্সের পিছনে কিন্তু কস্ট থাকে, মানে কি ব্যয় থাকে। যেমন সাধারণ শেয়ারের মাধ্যমে যদি অর্থায়ন করা হয় তখন সাধারণ শেয়ারের পিছনে ব্যয় হচ্ছে কি ডিভিডেন্ডস। যদি ঋণের মাধ্যমে অর্থায়ন করা হয় তখন ঋণের পিছনে ব্যয় হচ্ছে কি তার ইন্টারেস্ট।
এখন এমনভাবে আমাদেরকে মূলধন কাঠামোটা সাজাতে হবে যাতে সেই মূলধন কাঠামো অনুসারে টোটাল কস্ট কম হয় এবং আমাদের প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায় এবং তার পরিপ্রেক্ষিতে যাতে প্রতিষ্ঠানের বাজার মূল্যও বৃদ্ধি পায়। তাই প্রতিষ্ঠানের বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই ৪ ধরনের অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। প্রথম অ্যাপ্রোচ হচ্ছে কি নেট ইনকাম অ্যাপ্রোচ, সেটাকে সংক্ষেপে বলা হয় কি এনআই অ্যাপ্রোচ। এই এনআই অ্যাপ্রোচে বিভিন্ন ফর্মুলাস আছে, সেই ফর্মুলার মাধ্যমে প্রতিষ্ঠানের মূল্যায়ন কিভাবে করা হয় তা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এরপর আছে নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। নেট অপারেটিং ইনকাম সংক্ষেপে বলা হয় কি এনওআই অ্যাপ্রোচ। ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং আছে কি মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ, সংক্ষেপে বলা হয় কি এমএম অ্যাপ্রোচ। মডিগ্লিয়ানি এবং মিলার এই দুজন ব্যক্তি এই অ্যাপ্রোচটা আবিষ্কার করেছেন বলে এই অ্যাপ্রোচটার নাম হচ্ছে কি এমএম অ্যাপ্রোচ। আমরা আজকে যে অঙ্কগুলো আলোচনা করব তা হবে কি নেট ইনকাম অ্যাপ্রোচের মাধ্যমে। আর আমরা যখন পরবর্তীতে আরো ডিটেইল অঙ্কে যাব তখন আমরা আলোচনা করব যে কোন অঙ্কটা কোন অ্যাপ্রোচে করতে হবে। অনেক সময় আমাদের অঙ্কের সমাধানের ক্ষেত্রে প্রশ্নে স্পেসিফিকভাবে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে এই অ্যাপ্রোচের মাধ্যমে সমাধান করতে হবে। আবার অনেক সময় প্রশ্নে অ্যাপ্রোচের নামটা উল্লেখ করা থাকে না। তখন আমাদের প্রশ্নের ইনফরমেশন অনুসারে বুঝে নিতে হবে যে কোন অ্যাপ্রোচের সাহায্যে আমরা অঙ্কটাকে সমাধান করব। কোন অ্যাপ্রোচের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে হবে এই বিষয়ে যদি আমরা ডিটেইলস বুঝতে চাই তার আগে কিন্তু আমাদের এই ৪টা অ্যাপ্রোচের সাথে রিলেটেড বিভিন্ন অঙ্ক আগে করে নিতে হবে। ৪টা অ্যাপ্রোচ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো কোন অ্যাপ্রোচে কোন ধরনের ইনফরমেশনসগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকতে হয় এবং কোন কোন প্রশ্নের ক্ষেত্রে আমরা কোন অ্যাপ্রোচগুলোকে ব্যবহার করতে পারবো। যদিও এসব অ্যাপ্রোচের থিওরিটিক্যাল ভাবে ডিফারেন্সেস আছে, তাত্ত্বিকভাবে বেশ অনেক ডিফারেন্সেস আছে, তবে অঙ্কের ফর্মুলার ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে নেট ইনকাম অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্সেস নাই। তাই আমরা নেট ইনকাম অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে একইভাবেই একই ফর্মুলা অ্যাপ্লাই করব এবং নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ এবং মডিগ্লিয়ানি এবং মিলার অ্যাপ্রোচের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো ডিফারেন্সেস নাই ম্যাথমেটিক্যাল ওয়েতে বা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে। তাই আমরা যখন অঙ্ক করব তখন এনওআই অ্যাপ্রোচ যেভাবে করব এমএম অ্যাপ্রোচের জন্য একই ফর্মুলায় অ্যাপ্লাই করব। তো এখানে ৪টা মেথড বলা থাকলো বা ৪টা অ্যাপ্রোচের কথা উল্লেখ থাকলো, আসলে আমাদের অঙ্ক যে ৪ ভাবে মনে রাখতে হবে তা কিন্তু নয়। আমরা এখানে অঙ্ক ২ ভাবে মনে রাখবো। আমরা এটা মনে রাখবো যে কি এনআই অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচের কাজ একই রকমভাবে হবে, ফর্মুলাগুলো একইভাবে ব্যবহার হবে এবং এনওআই অ্যাপ্রোচ এবং এমএম অ্যাপ্রোচের ক্ষেত্রে ফর্মুলাসগুলো একইভাবে ব্যবহার হবে। যদি এখানে এনআই এবং এনওআই নামের মধ্যে অনেকটা মিল আছে, কিন্তু এই দুটো অ্যাপ্রোচের কাজ কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন। এনআই অ্যাপ্রোচের ফর্মুলা এবং এনওআই অ্যাপ্রোচের ফর্মুলা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন। এই দুটো আমরা কিন্তু সেম ওয়েতে আমরা ট্রিট করব না, দুটো অবশ্যই ডিফারেন্ট। অ্যাকচুয়ালি দুটোই হচ্ছে কি অপোজিট। আমরা আজকে যে অঙ্কগুলো সমাধান করব, দুটো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান করব, এই অঙ্কগুলো কিন্তু নেট ইনকাম অ্যাপ্রোচকে নিয়ে। এবার আমরা নেট ইনকাম অ্যাপ্রোচের সাথে জড়িত বিভিন্ন ফর্মুলা নিয়ে আলোচনা করছি। আমরা এখন যে চার্টটা দেখেছি কিছুক্ষণ আগে, সেই চার্টের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ফার্মের ভ্যালু বের করার জন্য ৪টা অ্যাপ্রোচের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা এখানে নেট ইনকাম অ্যাপ্রোচ অ্যান্ড ট্রেডিশনাল অ্যাপ্রোচের সাথে জড়িত কিছু ফর্মুলাস দেখছি। আমি কিছুক্ষণ আগে বলেছি যে নেট ইনকাম অ্যাপ্রোচ এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচের অঙ্কের ক্ষেত্রে ব্যবহার বিধি কিন্তু অনেকটাই একই, তাই দুটো অ্যাপ্রোচ মিলে একই রকমভাবে ফর্মুলাগুলোকে সাজানো হয়েছে। ট্রেডিশনাল অ্যাপ্রোচ বলে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব এবং নেট ইনকাম অ্যাপ্রোচ বলে কিন্তু আমরা এই ফর্মুলাগুলোই অ্যাপ্লাই করব। এই ফর্মুলার মধ্যে প্রথম এবং প্রধান ফর্মুলা হচ্ছে কি প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ করা, ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম বের করার ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু সূত্র এখানে ব্যবহার করেছে এস প্লাস ডি অথবা বি। এটা ডি বাই বি বোঝানো হয়নি, ডি অথবা বি বোঝানো হয়েছে, ডি স্ল্যাশ বি। ভি হচ্ছে কি টোটাল ভ্যালু, টোটাল ভ্যালুকে ভি দ্বারা ডিনোট করা হবে এস। এস দিয়ে হচ্ছে কি ভ্যালু অফ শেয়ারস, শেয়ারের বাজার মূল্য। এস ইজ ইকুয়াল টু মার্কেট ভ্যালু অফ শেয়ারস। এবং ডি অথবা বি দুটোই একই বিষয়। ডি দিয়ে আমরা বুঝবো কি ডেট অথবা বি দিয়ে আমরা বুঝবো কি বন্ডস। অনেক অঙ্কে আমাদের ডি বলা থাকে, অনেক অঙ্কে বি বলা থাকে। এটাতে অনেকে কনফিউজড হতে পারেন যে কখন ডি ব্যবহার করব কখন বি ব্যবহার করব। অ্যাকচুয়ালি দুটোই হচ্ছে কি সিমিলার, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমরা অঙ্কের ক্ষেত্রে দুটোকে একইভাবেই ব্যবহার করব। যদি আমাদের প্রশ্নে ডি উল্লেখ করা থাকে তাহলে আমরা ডি লিখবো, যদি বি উল্লেখ করা থাকে তাহলে বি লিখবো। আর যদি ডি এবং বি কোনটাই উল্লেখ করা না থাকে কিন্তু অঙ্কে এটা ব্যবহার আসে, তাহলে আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন। ডি দিয়ে আমরা বুঝছি কি ভ্যালু অফ ডেট এবং বি দিয়ে আমরা বুঝছি কি ভ্যালু অফ বন্ডস, ডেট অর বন্ডস। এবার আরেকটা যেটা ইনফরমেশন আমাদের দরকার হবে বা রিকোয়ারমেন্ট আকারে থাকতে পারে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ারস। আমরা যখন ফার্মের ভ্যালু বের করব প্রথমে কিন্তু শেয়ারের ভ্যালু জানতে হবে। এখন এই শেয়ারের ভ্যালুটা আমাদের প্রশ্নে সরাসরিভাবে উল্লেখ করা থাকতে পারে, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে আগে শেয়ারের ভ্যালুকে তো বের করে নিতে হবে, নয়তো আমরা ভ্যালুকে বের করতে পারবো না। আমরা শেয়ারের ভ্যালু বের করার জন্য এখানে সূত্র ব্যবহার করব এস ইজ ইকুয়াল টু ইএটি ডিভাইডেড বাই কেই। আর্নিংস আফটার ট্যাক্সকে কস্ট অফ ইকুইটি দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ আয়কে ব্যয়ের হার দিয়ে বা আয়ের হার দিয়ে ভাগ করে দিলে আমরা মোট মূলধন কত তা বের করে নিতে পারবো। ইএটি এটা আমাদের প্রশ্নে সরাসরিভাবে উল্লেখ করা থাকতে পারে, অথবা ইএটি না থেকে আমাদের প্রশ্নে ইবিআইটি দেওয়া থাকতে পারে।
আর যদি প্রশ্নে ইবিআইটি দেওয়া থাকে তাহলে ইবিআইটি থেকে ইএটিকে ক্যালকুলেট করে নিতে হবে। আর কিভাবে ক্যালকুলেট করবে তা আমরা এখানে দেখছি। ইবিআইটি এটার ইলাবোরেশন হচ্ছে কি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স থেকে যখন আমরা ইন্টারেস্টকে বিয়োগ করব, মাইনাস আই ইন্টারেস্টকে বিয়োগ করব, তখন সেখানে আমরা পাবো কি আর্নিংস বিফোর ট্যাক্স, দ্যাট ইজ ইবিটি। ইবিটি পাবো। ইবিটি থেকে যখন আমরা ট্যাক্সকে বিয়োগ করে দেব, তখন আমরা পেয়ে যাব কি ইএটি। ইবিআইটি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স থেকে প্রথমে ইন্টারেস্টকে বিয়োগ করতে হবে। ইন্টারেস্ট অন ডেট অথবা ইন্টারেস্ট অন লোন যেটা প্রশ্ন থাকবে তা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যেটা পাবো তা হচ্ছে কি ইবিটি, আর্নিংস বিফোর ট্যাক্স। এই ইবিটি থেকে যখন আমরা ট্যাক্সকে বিয়োগ করব, তখন আমরা পেয়ে যাব কি ইএটি, দ্যাট ইজ আর্নিংস আফটার ট্যাক্স। সেই আর্নিংস আফটার ট্যাক্সকে যখন কস্ট অফ ইকুইটি কে দিয়ে ডিভাইড করব, তখনই আমরা ভ্যালু অফ শেয়ারস এস কে পেয়ে যাচ্ছি। টোটাল ভ্যালু বের করতে হলে এস এর সাথে সাথে আরেকটা ইনফরমেশন জানা থাকতে হবে, সেটা হচ্ছে কি ডেট অথবা বন্ডের ভ্যালু। ম্যাক্সিমাম অঙ্কে ডেট অথবা বন্ডসের ভ্যালু প্রশ্নে দেওয়াই থাকে। যদি কোনো অঙ্কে এই ডেট এবং বন্ডসের ভ্যালু প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে আমরা তৃতীয় সূত্রের মাধ্যমে ডেট অথবা বন্ডসের ভ্যালুকে বের করে নেব। তা হচ্ছে কি আই ডিভাইডেড বাই কে আই। আই হচ্ছে কি ইন্টারেস্ট, আমরা ডেট অথবা বন্ডসের উপরে ব্যয় বাবদ ইন্টারেস্ট পরিশোধ করব, তাই এখানে উপরে আই লেখা হয়েছে। আই ডিভাইডেড বাই কে আই, অর্থাৎ কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স। কে আই হলে সেটাকে আমরা বলি কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স। আর অনেক সময় কে ডি দেওয়া থাকে, কে ডি থাকলে তখন আমরা বলি কি কস্ট অফ ডেট আফটার ট্যাক্স। কে আই যদি লেখা থাকে তাহলে বুঝবো সেটা হচ্ছে কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, আর যদি কে ডি লেখা থাকে তাহলে সেটা বুঝবো কস্ট অফ ডেট আফটার ট্যাক্স। এখানে কে আই কে ডি নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না, আমরা ডি অথবা বি বের করার সময় আই কে কে আই দিয়ে ভাগ করে দেবো। আমাদের এখানে সাধারণভাবে কে আই এর মানটাই দেওয়া থাকে। এভাবে এস এবং ডি এর মান যদি আমাদের আগে থেকে প্রশ্নে দেওয়া না থাকে, তাহলে আমরা দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের মাধ্যমে এস এবং ডি এর মানকে বের করার পরে টোটাল ভ্যালুকে বের করে নিতে পারবো। এছাড়া আমাদের প্রশ্নে বাড়তি রিকোয়ারমেন্ট হিসেবে থাকতে পারে কস্ট অফ ইকুইটি অথবা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটকে নির্ণয় করা। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অথবা কস্ট অফ ইকুইটিকে সংক্ষেপে আমরা বলি কি কে ই। কস্টের জন্য কে আর ইকুইটির জন্য ই। কে ই সমান হচ্ছে কি ইএটি ডিভাইড বাই এস ইন্টু 100। অ্যাকচুয়ালি এখানে যে ফর্মুলাটা দেখছেন সেটাই মডিফাই করে এখানে করা হয়েছে। অথবা আমরা এটাও বলতে পারি যে এই সূত্রটাকে আসলে মডিফাই করে এইভাবে ভ্যালুটাকে পেয়ে গেছি। আমরা কস্ট অফ ইকুইটিকে বের করতে চাইছি। কস্ট অফ ইকুইটিকে বের করতে চাইলে কি করব, আমরা উপরে কস্টকে শেয়ার ভ্যালু দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিলে আমরা কস্ট অফ ইকুইটিকে পেয়ে যাব। একটা কথা এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের জন্য যেটা কস্ট, বিনিয়োগকারীর জন্য কিন্তু সেটা আয়। যারা শেয়ার হোল্ডার, যারা এই প্রতিষ্ঠানে বিনিয়োগকারী শেয়ারের মাধ্যমে বিনিয়োগ করেছে, তাদের জন্য আয় হচ্ছে কি ইএটি। তাদের প্রাপ্য ইএটিকে তাদের শেয়ার মূলধন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি তাদের বিনিয়োগের উপরে আয়ের হারটা নির্ণয় হবে। টোটাল শেয়ার ক্যাপিটাল উপরে আয়ের হার কত তার নির্ণয় হবে। বিনিয়োগকারীর জন্য যেটা আয়ের হার, কোম্পানির জন্য সেটা ব্যয়ের হার। তাই আমরা এখানে কোম্পানির পক্ষ থেকে করছি বলে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে করছি বলে আমরা এটাকে কস্ট হিসেবে মেনশন করছি, কিন্তু আমরা ক্যালকুলেশনটা করছি কিন্তু আর্নিংসের উপরে, বিনিয়োগকারীদের আয়ের উপরে ভিত্তি করে। তাই যেটা কস্ট অফ ইকুইটি তাই হচ্ছে কি বিনিয়োগকারীদের জন্য রেট অফ আর্নিংস। এখন এইটাকে যদি মডিফাই করি তাহলে কিন্তু আমরা এস কে বের করে নিতে পারি। আপনারা যদি বাম পাশ থেকে কে ই কে ডান পাশে আনেন তাহলে সেটা ভাগ হয়ে যাবে, আর ডান পাশ থেকে এস যেটা ভাগ আকারে আছে তাকে যদি বাম পাশে আনেন তাহলে সেটা উপরে লবের সাথে গুণ হবে। অর্থাৎ এই দুটো যদি তাদের অবস্থান পরিবর্তন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এসটা চলে যাবে কে এই জায়গায় এবং কে ই চলে আসবে এস এর জায়গায়। তখন কিন্তু আমাদের দাঁড়াবে কি এস ইজ ইকুয়াল টু ইএডি ডিভাইড বাই কে ই। এস ইজ ইকুয়াল টু এটি ডিভাইড বাই কে, যেটা হবে কি ভ্যালু অফ শেয়ারস। এবং কেইটা পার্সেন্টেজ করা থাকে বলে এখানে আর ইনটু 100 বিষয়টা থাকছে না, ইনটু 100 করে কিন্তু কে এর মানকে বের করা হয়ে থাকে। এবার আমরা 5 নাম্বার আরেকটা যেটা রিকমেন্ড করব, যেটা এই পুরো চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিকমেন্ড, প্রায় সব অঙ্কে আমরা হয়তো এই রিকমেন্ডটা পাবো, সেটা হচ্ছে কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, সামগ্রিক মূলধনের ব্যয়। এই সামগ্রিক মূলধনের ব্যয় যখন করব তার জন্য ভিন্ন ভিন্ন দুটো সূত্র আছে। অঙ্কভেদে দুটো সূত্রেরই ব্যবহার আমাদের অঙ্কে আসবে। বেসিক সূত্র হিসেবে আমরা প্রথমে এটা চিন্তা করি, ইবিআইটি ইন্টু 1 মাইনাস টিসি ডিভাইড বাই ভি ইন্টু 100। আমরা এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, আমরা এখানে সামগ্রিক মূলধনের ব্যয়কে বের করতে চাইছি, তাই সামগ্রিক মূলধনের ব্যয় বের করার জন্য সামগ্রিক মূলধনের উপরে যেটা আয়, সামগ্রিক মূলধনের উপরে আয় হচ্ছে কি ইবিআইটি, দ্যাট ইজ আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স অথবা নেট অপারেটিং আর্নিংস। সেটাকে যদি আমরা টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা সামগ্রিক মূলধনের ব্যয়কে পেয়ে যাব। অর্থাৎ মূলধনের মোট আয় যেটা আছে ইবিআইটি, তাকে মোট মূলধন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে পেয়ে যাব। তবে এখানে ইবিআইটি যা আছে তার মধ্যে কিন্তু একটা অংশ সরকারকে ট্যাক্স হিসেবে পরিশোধ করতে হবে, তাই ইবিআইটি থেকে ট্যাক্সকে মাইনাস করতে হবে। আর ইবিআইটি থেকে ট্যাক্সকে মাইনাস করার পরে যা পাবো তা হবে কি প্রতিষ্ঠানের জন্য নিট কর পরবর্তী পরিচালনা আয়, এবং সেই
কর পরবর্তী নিট পরিচালনা আয়কে মোট মূলধন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিলে আমরা সামগ্রিক মূলধনের ব্যয়কে পেয়ে যাব। এছাড়াও আমরা এই সামগ্রিক মূলধনের ব্যয়কে ক্যাপিটাল সোর্সগুলোর উপরে ভিত্তি করে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করে সামগ্রিক মূলধনের ব্যয়কে বের করতে পারি। সেটা সূত্র হচ্ছে কে ই ইন্টু এস বাই ভি প্লাস কে আই ইন্টু 1-TC ইন্টু ডি ডিভাইড বাই ভি। তো এই ফর্মুলার ব্যাখ্যা আমরা পরে আলোচনা করব। এরপরে আমাদের এখানে আরেকটি যেটি ইনফরমেশন সেটা হচ্ছে কেডি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কেআই হচ্ছে কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স এবং কেডি হচ্ছে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স। তাই আমাদের যদি প্রশ্নে কেডি নির্ণয় করতে বলে তাহলে কেআই থেকে ট্যাক্সকে মাইনাস করে দিলে আমরা কেডি কে বের করে নিতে পারবো। আমরা কিছু নেসেসারি ফর্মুলাস নিয়ে আলোচনা করেছি। এবার আজকের দুটো অঙ্কের সমাধান করব, আগেই বলে দিয়েছি। চলুন এবার প্রথম প্রশ্নের প্রতি নজর দিই এবং সেই অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করি। ফ্রম দ্য ফলোইং সিলেক্টেড ডাটা ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ফার্মস পি অ্যান্ড কিউ বিলঙ্গিং টু দ্য হোমোজেনাস রিস্ক ক্লাস আন্ডার দ্য এনআই অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচের মাধ্যমে আমাদেরকে দুটো ফার্ম পি এবং কিউ এর ভ্যালু ডিটারমাইন করতে হবে। আমাদের ভ্যালু ডিটারমিনেশন জন্য আমরা কিছুক্ষণ আগে দেখেছি 4টা অ্যাপ্রোচের কথা উল্লেখ করা হয়েছিল। এখানে আমাদের স্পেসিফিকভাবে বলে দিয়েছে এনআই অ্যাপ্রোচেই আমাদেরকে সমাধানটা করতে হবে। তাহলে এনআই অ্যাপ্রোচের সূত্রই আমরা অবলম্বন করব। প্রশ্নে বলা হয়েছে যে এখানে পি এবং কিউ দুটো হোমোজেনাস রিস্ক ক্লাস মানে সমগোত্রীয় ঝুঁকি শ্রেণীর মধ্যে আছে এমন দুটো ফার্মের ভ্যালু ডিটারমাইন করতে হবে আমাদেরকে, এবং দুটো কোম্পানির সাথে জড়িত কিছু ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে। আমরা দেখছি ফার্ম পি এর সাথে লিভার্ড একটা শব্দ ব্যবহার করা হয়েছে এবং ফার্ম কিউ এর সাথে আনলিভার্ড একটা শব্দ ব্যবহার করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান লিভারেজের মাধ্যমে অর্থায়ন করে তাদেরকে বলা হয় লিভার্ড ফার্ম, এবং যেসব প্রতিষ্ঠানে কোনো লিভারেজের মাধ্যমে অর্থায়ন নাই তাকে বলা হয় আনলিভার্ড ফার্ম। লিভারেজ বলতে আমরা কি বুঝি? লিভারেজ বলতে বোঝানো হচ্ছে স্থায়ী ব্যয়যুক্ত তহবিলের মাধ্যমে মূলধন বৃদ্ধি করা এবং তার পরিবর্তে মুনাফা সর্বোচ্চকরণ করা। স্থায়ী ব্যয়যুক্ত তহবিলের মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ এবং অগ্রাধিকার শেয়ার অন্তর্ভুক্ত হয়। তবে আমরা যে অ্যাজাম্পশনসগুলো আলোচনা করেছি গত ক্লাসটাতে, সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি যে আমরা এই প্যাটার্ন অঙ্কগুলোর ক্ষেত্রে মূলধনের উৎস হিসেবে দুটো উৎসকে আমরা সবসময় চিন্তা করব। একটা হচ্ছে সাধারণ শেয়ার এবং আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, যেটাকে আমরা বলি ডেট। এখন এখানে আমরা অবশ্যই লিভার ফার্ম বলতে সে ধরনের প্রতিষ্ঠানকে বুঝবো যারা তাদের মূলধন কাঠামোতে ডেট ব্যবহার করেছে, মানে দীর্ঘমেয়াদী ঋণ ব্যবহার করেছে। কারণ দীর্ঘমেয়াদী ঋণের জন্য কিন্তু নির্দিষ্ট হারে স্থায়ী হারে আমাদেরকে সুদ পরিশোধ করতে হবে। তাই আমরা এটাকে বলছি স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহার করছে। তাই যে প্রতিষ্ঠানগুলো স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহার করে তাদেরকে আমরা বলবো লিভার ফার্ম। আর যাদের স্থায়ী ব্যয়যুক্ত তহবিল নাই, মানে ডেট নাই, তাদেরকে আমরা বলবো আনলিভার ফার্ম। অর্থাৎ লিভার ফার্মের মূলধন কাঠামোটা ডেট এবং ইকুইটি দুটো সংমিশ্রণে গঠন করা হয়েছে এবং আনলিভার্ড ফার্মের মূলধন কাঠামোটা শুধুমাত্র সাধারণ শেয়ারের মাধ্যমে গঠন করা হয়েছে। এখানে একটা বিষয় অবশ্যই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে কিন্তু অবশ্যই সাধারণ শেয়ার থাকবে। সাধারণ শেয়ার ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠানের মূলধন কাঠামো গঠিত হবে না। সাধারণ শেয়ারের সাথে বাড়তি যদি ডেট ও ব্যবহার করা হয়, মানে দীর্ঘমেয়াদী ঋণও যদি ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই প্রতিষ্ঠানকে বলবো লিভার ফার্ম। এবং যেসব প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে শুধুমাত্র সাধারণ শেয়ারই আছে, কোনো প্রকার ডেট নাই, তাদেরকে আমরা বলবো আনলিভার্ড ফার্ম। যদি আজকের অঙ্কটাতে আমাদের লিভার্ড আনলিভার্ড নিয়ে খুব একটা মেজর ইস্যু নেই, তবে আমরা যখন এনওআই অ্যাপ্রোচ অথবা এমএম অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব তখন কিন্তু সেখানে লিভার্ড এবং আনলিভার্ড ফার্মের বিষয়গুলো খুবই মুখ্য হয়ে দাঁড়াবে। কারণ লিভার্ড ফার্মের ভ্যালুয়েশনের সূত্র এবং আনলিভার্ড ফার্মের ভ্যালুয়েশন সূত্রের মধ্যেও তারতম্য দেখা দেবে। এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে কিন্তু আমরা একই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে লিভার ফার্ম আনলিভার্ড ফার্মের ভ্যালুয়েশন করব। আমাদের এখানে লিভার ফার্ম পি এবং আনলিভার্ড ফার্মে কিউ এর জন্য ইনফরমেশন দেওয়া আছে ইবিআইটি আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, যেটা দুটো ফার্মের জন্য সেম 2,25,000 টাকা। ইন্টারেস্ট এট দ্য রেট অফ 15% করে লিভার ফার্ম পি এর জন্য দেওয়া আছে 75,000 টাকা এবং আনলিভার ফার্ম কিউ এর জন্য হচ্ছে নীল। কিছুক্ষণ আগে বলেছি লিভার ফার্ম মানে হচ্ছে ঋণযুক্ত তহবিল ব্যবহার করা, আর তাদের ঋণ আছে বলেই তাদেরকে সুদ পরিশোধ করতে হচ্ছে 75,000 টাকা করে, যেটা হচ্ছে 15% হারে সুদ। এখানে 75,000 টাকা যেটা দেওয়া আছে সেটা কিন্তু সুদের পরিমাণ, মানে ইন্টারেস্টের অ্যামাউন্ট। এটা কিন্তু অ্যামাউন্ট অফ ডেট না। আমাদের অ্যামাউন্ট অফ ডেট কত তা কিন্তু প্রশ্নে দেওয়া নেই। লিভার ফার্ম পি এর জন্য আমাদেরকে অ্যামাউন্ট অফ ডেটটাকে বের করে নিতে হবে। আমরা জানি 15% করে সুদ দিতে হচ্ছে 75,000 টাকা। আর যেহেতু আনলিভার ফার্মে কোনো প্রকার ঋণ নেই, যেহেতু এটা আনলিভার তাই কোনো প্রকার ঋণ নেই, তাই তাদের কোনো ইন্টারেস্টও নেই, তাদের ইন্টারেস্ট হচ্ছে নীল। এরপরে বলা আছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 20%, মানে সাধারণ শেয়ারের উপরে ব্যয়ের হার হচ্ছে 20%, যেটাকে আমরা কেই দিয়ে ডিনোট করি। Which of the two firms has an optimum capital structure under the NI approach? NI approach এর মাধ্যমে বলতে হবে কোন প্রতিষ্ঠানটার ক্যাপিটাল স্ট্রাকচারটা অপটিমাম, মানে সর্বাপেক্ষা ভালো। আমাদের এখানে প্রথমে বলা আছে দুটো ফার্মে ভ্যালু বের করতে হবে। তাহলে দুটো ফার্মে ভ্যালু বের করা একটা রিকোয়ারমেন্ট, এবং আবার নির্ণয় করতে হবে যে দুটো প্রতিষ্ঠানের মধ্যে কাদের মূলধন কাঠামোটা সুষম বা ভালো। আমাদের যখন কোনো একটা কোশ্চেনে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নির্ণয় করতে বলবে, তখন আমরা এই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারটা দুটো বিষয়ের উপরে ভিত্তি করে নির্ণয় করতে পারি।
একটা হচ্ছে কি হাইয়েস্ট টোটাল ভ্যালু, যেসব প্রতিষ্ঠান বা যেই ক্যাপিটাল স্ট্রাকচারের টোটাল ভ্যালুটা হাইয়েস্ট হবে সেই ক্যাপিটাল স্ট্রাকচার বা সেই প্রতিষ্ঠানের মূলধন কাঠামোটাকে আমরা বলবো কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অথবা যে প্রতিষ্ঠানের ওভারঅল অথবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা লোয়েস্ট হবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে কি সামগ্রিক মূলধনের ব্যয়, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আরেক ভাষায় আমরা বলতে পারি কি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। দুটোই একই বিষয়ে একই রকম সূত্রে ব্যবহার হয়। যেসব প্রতিষ্ঠানের সামগ্রিক মূলধনের ব্যয় সবচেয়ে কম থাকে সেসব প্রতিষ্ঠান অথবা সেই মূলধন কাঠামোটাকেও আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে পারি। কোনো অঙ্কে যদি আমাদের টোটাল ভ্যালু এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দুটোই নির্ণয় করার সুযোগ থাকে তাহলে আমরা যে কোনো একটার মাধ্যমে কিন্তু উত্তর দিতে পারবো। টোটাল ভ্যালু বের করলে কিন্তু টোটাল ভ্যালুর উপর ভিত্তি করে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করা যায়। আমরা এনআই অ্যাপ্রোচে কিছুক্ষণ আগে যে সূত্রগুলো আলোচনা করেছি সেখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দুটো সূত্র আলোচনা করেছি। তার মধ্যে প্রথম সূত্রটি ছিল কি ইবিআইটি ইন্টু 1 - 3c ডিভাইড বাই ভি ইন্টু 100। ভি হচ্ছে কি টোটাল ভ্যালু। তাহলে আমাদের যদি আগে থেকে টোটাল ভ্যালু জানা থাকে তাহলে টোটাল ভ্যালুর উপর ভিত্তি করে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে বের করা যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু টোটাল ভ্যালুর উপর ভিত্তি করে কমেন্টটা করতে পারবো বা নির্ণয় করতে পারবো যে কাদের ক্যাপিটাল স্ট্রাকচারটা অপটিমাম, কারণ টোটাল ভ্যালু হাইয়েস্ট হলেই কিন্তু আমরা বোঝা যাচ্ছে কি এই ক্যাপিটাল স্ট্রাকচারটাই অপটিমাম হবে। তাহলে সেক্ষেত্রে আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আর নির্ণয় করার প্রয়োজন নেই। কিন্তু কোনো অঙ্কে যদি কোনোভাবে টোটাল ভ্যালু বের করা না যায় অর্থাৎ ভি এর মানকে বের করা না যায় তাহলে সেক্ষেত্রে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের যে প্রথম সূত্রটা আমরা দেখেছি এবিআইটি ইন্টু 1 - 3c ডিভাইড বাই ভি ইন্টু 100, তাহলে সেই সূত্রটাও কিন্তু করা যাবে না। তবে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আরেকটা সূত্র আছে যেখানে আমরা কে ই ইন্টু এস বাই ভি ইন্টু কে আই ইন্টু 1 - 3c ইন্টু ডি বাই ভি এরকম একটা সূত্র দেখেছি। তখন সেই সূত্রের মাধ্যমে আসলে আমাদেরকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটাকে বের করতে হবে এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেটা লোয়েস্ট হবে সেটার মাধ্যমে আমরা সমাধান করব। যাই হোক, এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ অঙ্ক আসবে। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মাধ্যমে কিভাবে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ক্যালকুলেট করতে হবে বা নির্ণয় করতে হবে বা ডিটারমাইন করতে হবে সেই বিষয়টা আমরা শিখব। তবে আমরা আজকের অঙ্কটাতে টোটাল ভ্যালু নিয়ে আলোচনা করব। আমাদের রিকোয়ারমেন্টেও টোটাল ভ্যালু বের করতে বলেছে এবং বলেছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কার। আমরা টোটাল ভ্যালু বের করলে কিন্তু বুঝে যাব অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কার হবে, কারণ হচ্ছে টোটাল ভ্যালু যেটার হাইয়েস্ট হবে সেটাই হবে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য এই অঙ্কে আমাদেরকে বাড়তি কোনো কাজ করতে হবে না। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট টোটাল ভ্যালু বের করলেই কিন্তু তার উপরে ভিত্তি করে আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারটাকে নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এখন টার্গেট থাকবে ভ্যালু অফ দ্য ফার্মসকে নির্ণয় করা। তবে এই বিষয়টা অবশ্যই আমরা মনে রাখবো যে যেই ফার্মের ক্ষেত্রে টোটাল ভ্যালুটা হাইয়েস্ট হবে তাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিন্তু অবশ্যই লোয়েস্টই হবে। অর্থাৎ একই অঙ্কে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির টোটাল ভ্যালু হাইয়েস্ট আবার অন্য কোনো একটা কোম্পানির ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল লোয়েস্ট এমন কিন্তু হবে না। একই ফার্মেরই কিন্তু টোটাল ভ্যালুটা হাইয়েস্ট হবে এবং সেম ফার্মেরই কিন্তু ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটাই লোয়েস্ট হবে। কারণটা হচ্ছে কি আমরা এই টোটাল ভ্যালুর উপর ভিত্তি করে যদি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে চাই, যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের যে সূত্রটা আমরা করেছি ইবিআইটি ইন্টু 1 - 3c ডিভাইড বাই ভি ইন্টু 100, আমাদের টোটাল ভ্যালু যেটা হাইয়েস্ট হবে তারই ভি অর্থাৎ ভ্যালুর মানটা সবচেয়ে বড় হবে। আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল করার সময় সে ভি দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে যত বড় সংখ্যা দিয়ে আমরা ভাগ করব ততই কিন্তু ভাগফলটা ছোট হয়ে যাবে। যাদের টোটাল ভ্যালু সবচেয়ে বড় তাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল করার সময় কিন্তু সবচেয়ে বড় ভি দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে তাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ভ্যালুটা কিন্তু লোয়েস্ট মানে কি সবচেয়ে ছোটই হয়ে যাবে। তাই আমরা টোটাল ভ্যালু বের করতে পারলে কিন্তু তার উপরে ভিত্তি করে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কোনটা তা নির্ণয় করতে পারবো। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আর বের করার প্রয়োজন নেই। আজকের অঙ্কে আমরা শুধুমাত্র টোটাল ভ্যালুর উপরে ভিত্তি করেই কমেন্টটা করব। আমরা তাহলে এখন অঙ্কের সমাধানটাতে চলে যাচ্ছি। আমরা এখানে একটা ক্যালকুলেশন টেবল করব, সেই টেবল থেকে টোটাল ভ্যালুকে বের করে নিব। আমরা গতদিনকে যে দুটো অঙ্ক সমাধান করেছি সেই দুটো অঙ্কেই কিন্তু আমরা টোটাল ভ্যালুকে বের করেছি সূত্রের সাহায্যে। তবে দুটো অঙ্কেই একটা নির্দিষ্ট কোম্পানির হয়ে অঙ্ক করতে হয়েছিল বলে তাই আমরা তখন সেটাকে টেবল আর প্রেজেন্টেশন না করে সূত্র আকারে উপস্থাপন করেছিলাম। আজকের অঙ্কটাতে যেহেতু আমাদের দুটো ফার্মের বিষয় আছে, টেবল করে করলে আমাদের প্রেজেন্টেশনটা ভালো হয়। তাতে আমরা একবার সূত্র প্রয়োগ করব এবং মানগুলো টেবল অনুসারে বসিয়ে দেব। আমরা এখানে লিখছি ক্যালকুলেশন অফ টোটাল ভ্যালু, যেটা আমাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল দুটো ফার্মের টোটাল ভ্যালুকে ক্যালকুলেট করা। দুটো ফার্মের জন্য দুটো আলাদাভাবে টাকার কলাম করা হলো। আমরা অবশ্যই বিষয়টাকে শুরু করব ইবিআইটি কে দিয়ে। আমি আগে একটু আলোচনা করি কেন আমরা এইভাবে প্রেজেন্টেশনটা করব, কেন ইবিআইটি কে দিয়ে আমাদের প্রেজেন্টেশনটাকে শুরু করতে হবে। আমাদের এখানে প্রাইম টার্গেট হচ্ছে কি টোটাল ভ্যালু ভি কে বের করা। আর আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা চার্টে দেখেছি ভি বের করার সূত্র হচ্ছে কি এস প্লাস ডি, দ্যাট ইজ ভ্যালু অফ ইকুইটি শেয়ারস এবং ভ্যালু অফ ডেট। তাহলে ভি বের করতে হলে আগে এস এবং ডি দুটো মানকে প্রয়োজন। তাই আমরা এর আগের স্টেপে ডি কে বের করে নেব এবং তারও আগের স্টেপে এস কে বের করে নেব। এস এবং ডি দুটো আগে বের করা থাকলে কিন্তু আমরা ভিতে যেতে পারছি। তাই আগে আমাদেরকে এস এবং ডি কে বের করার টার্গেট করতে হবে। আর এস কে বের করার জন্য আমরা সূত্র দেখছি ইএটি ডিভাইডেড বাই কেই। কেই মানে কস্ট অফ ইকুইটি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 20%। তাহলে এই মানটা আমাদের জানা আছে, কিন্তু উপরে দরকার হচ্ছে কাকে, ইএটি আর্নিংস আফটার ট্যাক্সকে।
কিন্তু আমরা যে পুরো প্রশ্নটা পড়লাম সেখানে কিন্তু কোথাও আর্নিংস আফটার ট্যাক্স দেওয়া নেই, আমাদের প্রশ্নে ইবিআইটি দেওয়া আছে। আর ইবিআইটি থেকেই আমাদেরকে আসলে ইএটিটাকে নির্ণয় করে নিতে হবে। তাই আমরা চার্টটা ইবিআইটিকে দিয়েই শুরু করছি, কারণ ইবিআইটি থেকে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আগে ইএটিকে বের করা, ইএটির সাহায্যে এসকে বের করা, তারপর ডি এর মানকে বের করা এবং এস এবং ডি কে যোগ করার পরে কিন্তু আমরা টোটাল ভ্যালু ভি কে পাবো। তাই চার্টের ক্যালকুলেশন আমরা প্রথমে ইবিআইটিকে দিয়েই শুরু করছি। ইবিআইটি দুটো কলামে আমরা বসিয়ে দিলাম 2,25,000 টাকা। ইবিআইটি এলাবোরেশন আমরা জানি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স সুদ এবং কর বিয়োগ করার পূর্বের আয়, সুদ এবং কর পূর্ববর্তী আয়। এখান থেকে আমাদেরকে প্রথমে আগে ইন্টারেস্ট অথবা সুদকে বিয়োগ করতে হবে লেস ইন্টারেস্ট। ইন্টারেস্টকে যখন আমরা বিয়োগ করব সেই ইন্টারেস্টটা কিন্তু অবশ্যই হবে কি ঋণের উপরে। তাই যে প্রতিষ্ঠানের ঋণ আছে তাদেরই ইন্টারেস্ট থাকবে, যে প্রতিষ্ঠানের ঋণ নেই তাদের কোনো ইন্টারেস্টও নেই। আমরা এখানে দেখছি লিভার ফার্ম পি এর ইন্টারেস্ট আছে 75,000 টাকা, যেহেতু এটা লিভার ফার্ম তার মানে ঋণযুক্ত তহবিল ব্যবহার করছে তারা। তাই এই ইন্টারেস্ট 75,000 টাকাটা আমরা ফার্ম পি এর ক্ষেত্রে বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা রেজাল্ট পেয়েছি 1,50,000 টাকা। কিন্তু ফার্ম পি হচ্ছে কি আনলিভার ফার্ম, তার মানে কি তাদের মূলধন কাঠামোতে কোনো প্রকার ঋণ ব্যবহার করা হয়নি, তাই ইন্টারেস্টও নীল। আমরা এখানে রেজাল্ট পেয়ে গেছি 2,25,000 টাকা। এবার এখানে আমরা যে রেজাল্টগুলো পেয়েছি 1,50,000 এবং 2,25,000 ফরম্যাট অনুসারে এই অ্যামাউন্টগুলোর নাম হচ্ছে কি ইবিটি, দ্যাট ইজ আর্নিংস বিফোর ট্যাক্স। আর্নিংস বিফোর ট্যাক্স থেকে যখন আমরা ট্যাক্সকে বিয়োগ করব তখন আমরা পাবো আর্নিংস আফটার ট্যাক্স। কিন্তু এই অঙ্কে যেহেতু কোনো প্রকার ট্যাক্স রেট দেওয়া নেই, তাহলে ট্যাক্সের মান হচ্ছে কি নীল বা জিরো। তাহলে ইবিটি থেকে আমরা তাহলে কোনো ট্যাক্স বাদ দিচ্ছি না, তাই ইবিটি যেটা এসেছে তাই এখানে সরাসরি ইএটি হয়ে গেছে। কিন্তু যদি আমাদের অঙ্কে ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে অবশ্যই ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করে তারপরে ইএটিকে ক্যালকুলেট করতে হবে। এখানে ট্যাক্স রেট দেওয়া না থাকার কারণে ইবিটি এবং ইএটি সমান হয়ে গেছে। আর এই ইএটির মানটা আমরা পাচ্ছি 1,50,000 এবং 2,25,000। প্রথম স্টেপের কিন্তু আমাদের টার্গেটই ছিল ইএটির মানকে ক্যালকুলেট করা, তো আমরা পেয়ে গেছি। এটাকে আমরা এক লাইন দিয়ে এখন বন্ধ করে রাখলাম। এরপরে আমাদেরকে মার্কেট ভ্যালু অফ শেয়ার যদি বের করতে হয় তাহলে ইএটিকে কে ই দিয়ে ভাগ করতে হবে। এবার আমরা কে এর ইনফরমেশনটা বসিয়ে দিয়েছি, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কে ই, যেটা মান প্রশ্ন দেওয়া আছে 20%। 20% কোন ফার্মে তা বলে দেয়নি, তাই আমরা 20% দুটো ফার্মের জন্যই অ্যাপ্লাই করব। 0.20 তুলে বসিয়েছি। এরপরে আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ারস এস কে বের করবো, ইএটি ডিভাইড বাই কে ই। ইএটি হচ্ছে কি 1.5 লাখ টাকা আর কে হচ্ছে কি 0.20 ভাগ করার পর হচ্ছে কি 7,50,000 টাকা ফার্ম পি এর এস এর মান। এবং ফার্ম কিউ এর ক্ষেত্রে 2,25,000 0.20 দিয়ে ভাগ করে ভ্যালু হচ্ছে কি 11,25,000 টাকা। আমরা এখন তাহলে দুটো প্রতিষ্ঠানের মার্কেট ভ্যালু অফ শেয়ারসকে পেয়ে গেছি। এবার আরেকটা ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে কি ভ্যালু অফ ডেট। এখানে ভ্যালু অফ ডেটটা কিন্তু সরাসরিভাবে দেওয়া নেই। আর কিছুক্ষণ আগে আমরা ফর্মুলা চার্টে রেখেছি ভ্যালু অফ ডেট যদি দেওয়া না থাকে তাহলে আমরা আই কে কে আই দিয়ে ভাগ করব। এবার এখানে আই এর মান এখানে প্রশ্ন দেওয়া আছে 75,000 টাকা, সেই 75,000 টাকা আমরা এখানে লিখলাম, তাকে আমরা কে আই দ্যাট ইজ ইন্টারেস্ট রেট 0.15 দিয়ে ভাগ করছি। 75,000কে যখন 0.15 দিয়ে ভাগ করছি তখন আমাদের ভ্যালু হয়ে গেল কত, 5 লক্ষ টাকা। আমরা একটু ফর্মুলাটা বুঝে নিই। আইকে কেআই দিয়ে ভাগ করলে আমরা টোটাল ভ্যালুকে পাচ্ছি। আসলে আমরা জানি যে টোটাল ভ্যালু অফ ডেট যা আছে 5 লক্ষ টাকা, তার উপরে যদি আমরা কেআই অ্যাপ্লাই করি অর্থাৎ ইন্টারেস্ট রেটটাকে অ্যাপ্লাই করি, 5 লক্ষকে যদি ইন্টারেস্ট রেট 15% দিয়ে গুণ করি তাহলে আমাদের ইন্টারেস্টের অ্যামাউন্ট 75,000 টাকা আসবে। তাহলে উল্টোভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে 75,000 টাকাকে যদি আমরা 15% দিয়ে ভাগ করি তাহলে তখন আমরা টোটাল ভ্যালু অফ ডেটকে পেয়ে যাব। তাহলে কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করা হচ্ছে, আসলে আমরা যদি টোটাল ভ্যালু অফ ডেট 5 লক্ষ টাকার উপরে 15% করি, 5 লক্ষকে যদি 15% দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল আসবে 75,000 টাকা। তাহলে উল্টোভাবে ক্যালকুলেশন করলে 75,000কে যদি 15% দিয়ে ভাগ করি তাহলে আমাদের টোটাল ভ্যালু অফ ডেট পাওয়া যাবে 5 লক্ষ টাকা। তাই আমরা এখানে ভাগ করে মানটাকে বের করে নিচ্ছি। আর ফার্ম কিউ এর যেহেতু কোনো প্রকার ঋণ নেই তাই তাদের ভ্যালু অফ ডেট হচ্ছে কি নীল। এবার আমাদের টোটাল ভ্যালু যেটা আমাদের মূল রিকোয়ারমেন্ট ছিল সেটা বের করছি। টোটাল ভ্যালু ভি ইজ ইকুয়াল টু এস প্লাস ডি। আমাদের ফার্ম পি এর এস এর মান হচ্ছে কি 7,50,000 এবং ডি হচ্ছে কি 5 লাখ টাকা, দুটোকে যোগ করে পেয়ে গেছি 12,50,000 টাকা। এবং ফার্ম কিউ এর ক্ষেত্রে 11,25,000 টাকা, যেটা এস এর ভ্যালু সেটাই হয়ে গেছে কি টোটাল ভ্যালু, যেহেতু তাতে কোনো ডি নেই। আমরা দুটো ফার্মের ভ্যালুই পেয়ে গেছি, টোটাল ভ্যালু বের করা হয়ে গেল, যেটা আমাদের প্রথম রিকোয়ারমেন্ট সলিউশন হয়ে গেছে। পরবর্তী রিকোয়ারমেন্ট ছিল কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারকে নির্ণয় করা। আর কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে ফার্মের ভ্যালু সবচেয়ে বেশি হবে তাকে আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলবো। আমরা এখানে দেখছি ফার্ম পি এর ভ্যালু হচ্ছে কি 12,50,000 এবং কিউ এর হচ্ছে কি 11,25,000, তার মানে কি ফার্ম পি এর টোটাল ভ্যালুটা বড়। আমরা তাই কমেন্টটা লিখছি, হিয়ার লিভার ফার্ম পি হ্যাজ দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বিকজ ইট হ্যাজ দ্য হায়ার ভ্যালু। যেহেতু ফার্ম পি এর ভ্যালুটা হায়ার, তুলনামূলকভাবে বেশি ফার্ম পি এরই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আছে। আমরা প্রথম প্রশ্ন সমাধান করে ফেললাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। বেশ সহজ একটা অঙ্ক ছিল কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাটার্ন নিয়ে আমরা ভবিষ্যতে আরো অনেকগুলো অঙ্ক সমাধান করব, যেখানে হয়তো আরো একাধিক
ক্যাপিটাল স্ট্রাকচার আসবে, মানে আরও একাধিক মূলধন কাঠামো থাকবে যার উপরে ভিত্তি করে আমাদের টোটাল ভ্যালু বের করতে হবে বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। আজকে আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক নিয়ে সমাধান করব, যেটা একটু কিন্তু ট্রিকি ছিল। অনেকে প্রশ্নটার ভালো মতন বুঝতে পারেনি বলে পরীক্ষাতে ভুল করেছিল। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান করছি। আমাদেরকে প্রশ্নটা আগে ভালো মতো পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে যে আমাদের এখানে ইনফরমেশন কী কী দেওয়া আছে এবং আমাদের রিকোয়ারমেন্টটা কী এবং কীভাবে আমরা সেই রিকোয়ারমেন্টের সমাধানটা করব। যদি অঙ্কটা খুব একটা বেশি বড় নয়, ছোট অঙ্ক, তারপরে কিন্তু এটা একটু ট্রিকি অঙ্ক ছিল। একদম গতানুগতিক ধারার অঙ্ক নয়, একটু ভিন্ন প্যাটার্নের অঙ্ক বলে কিন্তু পরীক্ষাতে অনেকেই এই অঙ্কটা ভুল করেছিল। আমরা দেখি প্রশ্নটা পড়ে কি বলছে। XYZ লিমিটেড হ্যাজ নেট অপারেটিং ইনকাম অফ টাকা 2,80,000। XYZ লিমিটেডের নেট অপারেটিং ইনকাম আছে 2,80,000 টাকা। নেট অপারেটিং ইনকামকে আমরা আরেক ভাষায় বলি কি আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, অর্থাৎ ইবিআইটি। আমাদের প্রশ্নে ইবিআইটি দেওয়া আছে 2,80,000 টাকা। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালকে আমরা আরেক ভাষায় বলি কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, যেটা দেওয়া আছে 10%। XYZ হ্যাজ গট এ 5% ডেট অফ টাকা 10 লাখ। XYZ এর 10 লক্ষ টাকার ঋণ আছে যার উপরে সুদের হার হচ্ছে কি 5%। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইকুইটি শেয়ার। আমাদের এখানে ইকুইটি শেয়ার মানে সাধারণ শেয়ারের মূল্য নির্ণয় করতে হবে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু যে অঙ্কটা করেছি সেই অঙ্কের সমাধানের মধ্যে কিন্তু ভ্যালু অফ ইকুইটি শেয়ার আমরা বের করেছি। এস এর মানকে বের করতে হয়েছে কারণ এস এর মান ছাড়া কিন্তু ভি এর মানকে বের করা পসিবল ছিল না। আমরা এস এর মানকে বের করার জন্য সূত্র করেছিলাম ইএটি ডিভাইডেড বাই কেই, কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করেছিলাম। আর ইএটি যখন আমাদের দেওয়া ছিল না, তখন আমরা ইবিআইটি থেকে ইন্টারেস্টকে বাদ দিয়ে, ট্যাক্সকে বাদ দিয়ে, তখন আমরা ইএটিকে বের করে নিয়েছি এবং সেই ইএটিকে কেই দিয়ে ভাগ করে ভ্যালু অফ শেয়ারকে বের করা হয়েছিল। কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে দেখি আমাদের ইবিআইটি তে দেওয়া আছে 2,80,000 টাকা, সেখান থেকে আমাদের ঋণের উপরে সুদ 5% হিসাব করলে আমরা ইন্টারেস্টকে পেয়ে যাব। আর 2,80,000 টাকা থেকে যদি আমরা ইন্টারেস্টকে মাইনাস করি তাহলে আমরা ইবিটিকে পাবো। এখানে ট্যাক্স রেট দেওয়া নেই, তাহলে ট্যাক্স রেট দেওয়া না থেকে ইবিটিটাই হয়ে যাবে কি ইএটি। কিন্তু ইএটি থেকে যদি ভ্যালু অফ ইকুইটি শেয়ার বের করতে হয়, ইএটিকে ভাগ করতে হবে কি কস্ট অফ ইকুইটি কেই দিয়ে। কিন্তু আমাদের এই প্রশ্নে কিন্তু কস্ট অফ ইকুইটি দেওয়া নেই। আমাদের এখানে দেওয়া আছে কি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ সামগ্রিক মূলধনের ব্যয়, যেটাকে আমরা কে ও দিয়ে ডিনোট করি। আমরা কিছুক্ষণ আগে সূত্রের চার্টে এগুলো নিয়ে আলোচনা করেছি। এই মানটাকে কিন্তু আমরা কে ও দিয়ে ডিনোট করি। তার মানে কি এই অঙ্কে আমাদের কোথাও কেই দেওয়া নেই। তাই এই অঙ্কটা পরীক্ষাতে যখন এসেছিল বেশিরভাগ স্টুডেন্টরাই কেই এর মান মনে করে 10% কে অ্যাপ্লাই করেছিল, কিন্তু 10% কিন্তু কেই এর মান নয়, 10% হচ্ছে কি কে ও এর মান, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মান। তো এটা আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। তা আমাদের এখানে যেহেতু কেই এর মান দেওয়া নেই, তার মানে কি আমরা শেয়ারের ভ্যালুকে সরাসরি ইএটি ডিভাইড বাই কেই সূত্রের মাধ্যমে বের করতে পারছি না। তাহলে আমরা কিভাবে এস এর মানকে ক্যালকুলেট করতে পারি? কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে টোটাল ভ্যালু ভি ইজ ইকুয়াল টু এস প্লাস ডি। শেয়ারের ভ্যালু এবং ডেটের ভ্যালুকে যদি যোগ করা হয় তাহলে প্রতিষ্ঠানের মোট মূল্য পাওয়া যায়। তাহলে উল্টোভাবে যদি একটু চিন্তা করি, তাহলে টোটাল ভ্যালু থেকে যদি আমরা ডেটের ভ্যালুকে মাইনাস করতে পারি তাহলে কিন্তু আমরা শেয়ার ভ্যালুকে পেয়ে যাই। এক্সাম্পল হিসেবে বলি, মনে করি এখানে শেয়ার ভ্যালু হচ্ছে কি 12 লক্ষ টাকা এবং টোটাল ডেট দেওয়া আছে কি 10 লক্ষ টাকা। তাহলে 12 লাখ এবং 10 লাখ মিলে কিন্তু টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম হয়ে যাবে কি 22 লক্ষ টাকা। তাহলে সেই টোটাল ভ্যালু 22 লক্ষ টাকা থেকেও যদি আমরা ডেটকে 10 লক্ষ টাকাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ভ্যালু অফ শেয়ারস 12 লক্ষ টাকাকে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যেহেতু আমরা সরাসরিভাবে ভ্যালু অফ ইকুইটি শেয়ারস এস এর মানকে বের করতে পারছি না, আমরা এখন টার্গেট করব টোটাল ভ্যালুকে বের করা। যদি আমরা টোটাল ভ্যালুকে বের করতে পারি তাহলে টোটাল ভ্যালু থেকে কিন্তু ভ্যালু অফ ডেটকে বিয়োগ করে দিলেও কিন্তু ভ্যালু অফ ইকুইটি শেয়ারসকে পেয়ে যাচ্ছি। আর টোটাল ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব ইবিআইটি ডিভাইডেড বাই কেও। আমরা ইবিআইটিকে ভি দিয়ে ভাগ করে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কস্ট অফ ক্যাপিটাল পাওয়া যায়। তাহলে আমরা উল্টোভাবে যদি ইবিআইটিকে কে ও দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের টোটাল ভ্যালুটা চলে আসবে। আমরা এটা সমাধানে চলে যাচ্ছি। প্রথমে আগে আমরা ইনফরমেশনগুলো লিখে নিব। গিভেন ভ্যালু অফ ডেট ইজ ইকুয়াল টু 10 লাখ, নেট অপারেটিং ইনকাম ইবিআইটি হচ্ছে 2,80,000 টাকা যা প্রশ্ন দেওয়া আছে, ইন্টারেস্ট রেট কেআই দেওয়া আছে 5% অর 0.05, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল যেটাকে আমরা কেও দিয়ে ডিনোট করি, কেও ইজ ইকুয়াল টু 10% অর 0.10। We know overall cost of capital KO সমান হচ্ছে কি EBIT into 1 minus TC divided by V। আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা চার্টে KO বের করার সূত্রটা দেখেছি। EBIT থেকে যদি ট্যাক্স কে বিয়োগ করে তাকে V দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা KO কে পেয়ে যাই। এই অঙ্কে আমাদের কোনো প্রকার ট্যাক্স রেট দেওয়া নেই, তাহলে TC এর মান হচ্ছে 0। কিন্তু আমাদের এখন টার্গেট হবে কি V কে বের করা। তাহলে এখানে যদি আমরা এই বাম পক্ষ ডান পক্ষের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু আমরা V এর মানকে বের করতে পারছি। সূত্রে ডান পক্ষের নিচে যেটা V দিয়ে ভাগ করা হচ্ছে সেটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে তা উপরে লবকে গুণ করবে এবং বাম পক্ষে যে কেওটা উপরে লবের সাথে ছিল তা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা
অরে চলে যাবে। তাহলে এখানে এই দুটো বিষয় যদি আমরা স্থান পরিবর্তন করে দিই, ভি এর জায়গায় কেও এবং কেও এর জায়গায় যদি ভি কে নিয়ে আসি, তাহলে দেখছি কি আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইবিআইটি ইন্টু 1 মাইনাস টিসি ডিভাইড বাই কেও। আপনারা যদি এই সূত্রের গঠনটা ভালো মতো বুঝে নেন, তাহলে কিন্তু আপনারা পরীক্ষাতে সরাসরিভাবে ভি ইজ ইকুয়াল টু এই সূত্রটা লিখতে পারবেন। অর্থাৎ টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইজ ইকুয়াল টু দিয়ে এভাবে সূত্রটা লিখতে পারবেন। আমরা এখন এই চ্যাপ্টার একদম প্রথম দিকে আছে বলে আপনাদেরকে একটু ডিটেল ভাবে করাচ্ছি। আমি প্রথমে কেও সূত্র লিখলাম এবং কেও থেকে কিভাবে ভি কে বের করতে হবে সেই সূত্রটাকে বুঝিয়ে দিলাম। আর আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা সরাসরি ভি ইজ ইকুয়াল টু ইবিআইটি ইন্টু 1 মাইনাস টিসি ডিভাইড বাই কেও আকারেও লিখতে পারবেন। এখানে ইবিআইটির মান আমাদের দেওয়া আছে 2,80,000 টাকা আর ট্যাক্স রেট হচ্ছে কি 0 এবং কেও এর মান আমাদের দেওয়া আছে 10% 0.10। এবার 2,80,000 টাকা থেকে তো 1 মাইনাস 0 করলে এখানে 1 হলো, 1 দিয়ে 2,80,000 কে গুণ করলে 2,80,000 হবে, তাকে 0.10 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট পেয়ে গেলাম আমরা 28 লক্ষ টাকা। দ্যাট ইজ টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে কি 28 লক্ষ টাকা। এবার টোটাল ভ্যালু থেকে যদি আমরা ভ্যালু অফ ডেট 10 লক্ষ টাকাকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা ভ্যালু অফ ইকুইটি শেয়ারসকে পেয়ে যাচ্ছি। আমরা লিখলাম মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি শেয়ারস এস ইজ ইকুয়াল টু ভি মাইনাস ডি, 28 লক্ষ বিয়োগ 10 লক্ষ দ্যাট ইজ 18 লক্ষ টাকা। আমরা মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ারসকে পেয়ে গেছি। আশা করি আজকে দুটো অঙ্কের সমাধানে আপনারা বুঝতে পেরেছেন, দুটোই সহজ অঙ্ক ছিল। আমাদের ফর্মুলা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারলে কিন্তু অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা যাবে। আগামী ক্লাসেও আমরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। আগামী ক্লাসে আমরা একটা অঙ্ক করব যেখানে উইদাউট ট্যাক্স এবং উইথ ট্যাক্স দুটোরই প্রভাব থাকবে এবং সিমিলার প্যাটার্নের আরেকটা কোশ্চেনের সমাধান করব যেটা প্রিভিয়াস ইয়ারে 3বার পরীক্ষাতে এসেছে। আশা করি আগামী ক্লাস আপনারা মিস করবেন না। এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। এছাড়াও আপনাদের সিলেবাসের সাথে রিলেটেড অন্যান্য যেসব চ্যাপ্টারে কমপ্লিট লেকচার্স রেডি করা আছে সেসব লেকচারগুলো ফলো করতে থাকবেন। আগামী ক্লাস দেখার প্রত্যাশা আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।